কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের স্বার্থে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের সফলতার জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, সন্ত্রাস দমনে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পুলিশের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারী মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। মানুষের আস্থা অর্জন করতে সরকার জনবান্ধব পুলিশ তৈরি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পুলিশ কোনো দলের নয়, জনকল্যাণে কাজ করবে। দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী বলেন, সততা আর দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ বদলির মূলনীতি। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA ও বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA নেতারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে BGMEA সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর কাছে পোশাক খাতের চলমান নানা সমস্যার কথা তুলে ধরে সরকারের সহযোগিতা চান। পরে BKMEA সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দুই সংগঠনের পক্ষ থেকে বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রী নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ব্যবসায়ী নেতারা আর্থিক কারণে ঝুঁকিতে থাকা কারখানা সচল রাখা, ব্যাংক থেকে সহায়তা প্রদানের বিষয়ে সরকার প্রধানের সহযোগিতা চান। রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। বন্ধ কারখানাগুলি চালু করছেন, এটাকে সাহসী উদ্যোগ, কিন্তু পাশাপাশি আমরা বলেছি চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাংকগুলির চরম অসহযোগিতা
তারপরে রং কিছু পলিসি বা পলিসির কোথাও কোথাও কিছু ঘাটতির কারণে এইগুলি বন্ধ হয়েছে। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। যত্রতত্র যাত্রী উঠানো বন্ধে মোবাইল কোর্টে নজরদারি বৃদ্ধি করা হবে। সচিবালয় বৈঠক শেষে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দুর্ঘটনায় সব মৃত্যুর দায় সড়ক মন্ত্রীর নয়, তবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এবার আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় পরিবহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রতি বছর ঈদের আনন্দযাত্রা বিষাদ যাত্রায় পরিণত হয় অনেক পরিবারে। গত ঈদ যাত্রা মোটামুটি সুখের হলেও তা ম্লান হয়ে যায় তিনটি বড় দুর্ঘটনায়। দৌলতদিয়ায় বাসডুবি, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা আর সদরঘাটে লঞ্চ চাপায় মৃত্যুতে অনেক প্রশ্নের সৃষ্টি করে। সড়ক পরিবহন মন্ত্রী দাবি করেন, তার মেয়াদে ঈদের সময় মৃত্যুর মিছিল কমেছে। তারপরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে 4.5 থেকে 5 হাজারের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহত হয়। খুব দুর্ভাগ্যজনক, বলা ঠিক হবে কিনা জানি না। আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিলেন। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে। বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়। আমরা যেটা করেছি সদরঘাটে সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট, কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না। নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। মন্ত্রী বলেন, এবার মানুষের বাড়ি ফেরা আর কোরবানির পশু পরিবহনে চ্যালেঞ্জ রয়েছে। এর জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা ও মনিটরিং। ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি। আর আমাদের আছে কয়জন? 10 জন, হ্যাঁ 19 জন আছে, আরো 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি, না কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তিনি বলেন, আগামীতে এআই ক্যামেরা দিয়ে মহাসড়কে মনিটরিং করা হবে। দৌলতদিয়া পাটুরিয়া রুটে নির্মাণ করা হবে দ্বিতীয় পদ্মা সেতু। আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে টিসিবির 10 দিনব্যাপী বিশেষ ট্রাক সেল বিক্রি শুরু করেছে টিসিবি। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এই কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, এবারের ঈদে প্রায় 28 লাখ সাধারণ মানুষ এই কর্মসূচির মাধ্যমে সরকারের দেয়া ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। গত বছর কোরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো। তার মানে প্রায় 40% মতো এবার গত কোরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে, এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। মন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর নজরদারি চালাবে। একই সঙ্গে টিসিবির ডিলারশিপ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস, আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। যখন এটির দাম উল্লম্ফন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি।
টিসিবি জানিয়েছে সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে 21 মে পর্যন্ত ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এজন্য কোনো স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। এবার ভোজ্য তেল প্রতি লিটার 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা এবং মসুর ডাল 70 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার তেল ও 2 কেজি চাল ও চিনি কিনতে পারবেন। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৯টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তো দেখি, আমরা একটু সময় দেই যে রেটরিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। যে মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে।